প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম নবম অধ্যায়ের পর্ব 3-এর আলোচনা নিয়ে। প্রথমেই বলে রাখছি, এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব, কারণ এ পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে রেওয়ামিলের কিছু ভুল, যে ভুলগুলো থেকে অনেক ধরনের প্রশ্ন পাবে। তোমরা যখন এমসিকিউ প্রশ্নগুলো সলভ করবে, দেখবে এই টপিকটা থেকে অনেক বেশি প্রশ্ন থাকে। রেওয়ামিলে কি কি ভুল ধরা পড়ে, কি কি ভুল ধরা পড়ে না, এবং বিস্তারিত আরও কিছু ভুল নিয়ে আমাদের আজকের এই পর্ব থাকছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে, রেওয়ামিলের সীমাবদ্ধতা বলতে কি বোঝায়? রেওয়ামিলের সীমাবদ্ধতা বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে জিনিসগুলো আমরা সাধারণত অন্তর্ভুক্ত করতে পারি না সেই বিষয়গুলোকে, বা যেই জিনিসগুলো আমরা সাধারণত ধরি না সেই বিষয়গুলোকেই বলা হয় সীমাবদ্ধতা, অথবা যেটা সাধারণত চোখে পড়ে না বা যেটা ভুল হয়ে যায় সেই বিষয়গুলোকেই মূলত আমরা সীমাবদ্ধতা বলি। তাহলে এক্ষেত্রে রেওয়ামিলের সীমাবদ্ধতা মূলত কি সেটা একটু আমরা দেখে নিই। সাধারণত রেওয়ামিল মিলে গেলে ধরে নেওয়া হয় যে হিসাবের গাণিতিক শুদ্ধতা ঠিক আছে, কিন্তু হিসাবের মধ্যে এমন কিছু ভুল থেকে যায় যেগুলো রেওয়ামিলের মাধ্যমে ধরা পড়ে না। এগুলোকে রেওয়ামিলের অসুবিধা বা সীমাবদ্ধতা বলে। তাহলে অনেক সময় দেখা যায় যে রেওয়ামিল ভুল হয়েছে বা হিসাবের মধ্যে কোথাও গরমিল আছে, কিন্তু তবুও রেওয়ামিল মিলে গেছে, ডেবিট এবং ক্রেডিট সমান হয়ে গেছে। এবং যদি রেওয়ামিল মিলে যায় তাহলেই মূলত আমরা ধরে নিই যে সেখানে শুদ্ধতা আছে বা গাণিতিকভাবে সেটা সঠিক আছে। কিন্তু এটা যে সবসময় সঠিক না, সেটাকেই মিন করছে রেওয়ামিলের অসুবিধা বা সীমাবদ্ধতা বলে। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 17 নং প্রশ্ন। রেওয়ামিল মিলে গেলেও কোন ধরনের ভুল থেকে যায়? কিছু কিছু সময় রেওয়ামিল মিলে যায় কিন্তু সেখানে কিছু কিছু ভুল থেকে যায়। তো রেওয়ামিল মিলে গেলেও কি কি ভুল থাকে সেটা নিয়ে আমরা একটু পড়ি। কিছু ভুল রয়েছে যা রেওয়ামিলে ধরা পড়ে না। রেওয়ামিলে এসব ভুল প্রধানত দুই ধরনের, করণিক ভুল এবং 2 নাম্বার হচ্ছে নীতিগত ভুল। হিসাবরক্ষক অসাবধানতাবশত যে ভুলগুলো করেন তাকে আমরা করণিক ভুল বলি। মানে যে হিসাব করছে সে অসাবধানতাবশত, মানে সে কেয়ারলেস ছিল, এই জন্য কিছু কিছু সময় ভুল হয়ে যেতে পারে। যেহেতু মানুষ মাত্রই ভুল আমরা জানি, একজন হিসাব রক্ষকও তো আসলে মানুষ, তো এই জন্য মানুষ হিসেবে তার কিছু ছোট ছোট ভুল হয়ে যেতেই পারে। এখন সেই ভুলগুলোকে আমরা সংজ্ঞায়িত করছি। এখানে বলা হয়েছে অসাবধানতাবশত যে ভুলগুলো হয়ে যেতে পারে সেগুলোই হচ্ছে মূলত করণিক ভুল। তাহলে করণিক ভুল কোনগুলো? যেমন বাদ পড়ার ভুল, অর্থাৎ কোনো কোনো সময় একটা লেনদেন পুরোপুরি বাদ পড়ে যেতে পারে, এটা স্বাভাবিক একটা বিষয় এবং হতেই পারে। তাহলে বাদ পড়ে গেলে যে ভুলটা হয় সেটা। তারপরে লেখার ভুল, অর্থাৎ তুমি টাকার অঙ্ক ভুল লিখছো। যেমন মনে করো 10,000 টাকা লেখার জায়গায় তুমি লিখে ফেলেছো 1,000 টাকা, অর্থাৎ একটা শূন্য বাদ পড়ে গেল, ঠিক আছে। অথবা লিখতে হতো 1,000 টাকা, তুমি লিখে ফেলেছো 10,000 টাকা, অর্থাৎ একটা শূন্য বেশি লেখা হয়ে গেল। এই যে এটাই হচ্ছে লেখার ভুল। তারপর বলা হচ্ছে বেদাখিলার ভুল, অর্থাৎ হতো ক্রয় হিসাব কিন্তু তুমি ক্রয় হিসাব না লিখে ভুলে সেটা ভাড়া হিসাব লিখে ফেলেছো, অর্থাৎ জাবেদাতেই তোমার ভুল হয়ে গেছে বা হিসাব লেখার মধ্যেই তোমার ভুল হয়ে গেছে। এগুলো হচ্ছে করণিক ভুল, অর্থাৎ যখন হিসাবরক্ষক অসাবধান থাকে তখন এই ছোটোখাটো ভুলগুলো হয়ে যেতে পারে। আবার নীতিগত ভুল হলো ওইসব ভুল যা হিসাব বিজ্ঞানের স্বীকৃত নীতি লঙ্ঘনের মাধ্যমে সংগঠিত হয়। উভয় ভুলের ক্ষেত্রেই রেওয়ামিল মিলে যায়। তাহলে দেখো, করণিক ভুল হলেও রেওয়ামিল মিলে যাবে, আবার নীতিগত ভুল হলেও রেওয়ামিল মিলে যাবে। পরবর্তীতে যখন আমরা আরও বিস্তরভাবে সেটা চেক করি তখন সাধারণত এই ভুলগুলো ধরা পড়ে। এরপর থাকছে 18 নং প্রশ্ন। বলা হচ্ছে রেওয়ামিলে ধরা পড়ে
এমন দুটি ভুলের নাম, মানে রেওয়ামিল করতে গেলে আমার তখন ধরা পড়তে পারে এমন দুইটা ভুলের নাম লেখো। প্রথমে হচ্ছে বাদ পড়ার ভুল। এখানে বাদ পড়ার ভুল বলতে বোঝানো হয়েছে ধরো দুইটা হিসাবের মধ্যে তুমি একটা হিসাব এন্ট্রি করেছো, একটা হিসাব এন্ট্রি করনি। যেমন মনে করো একটা নর্মাল জাবেদা আমরা বলি নগদান হিসাব ডেবিট, একটা হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। তো এই যে দুইটা পক্ষ, তাই না, একটা ডেবিট পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। ধরো তুমি ডেবিট পক্ষটা এন্ট্রি করেছো কিন্তু ক্রেডিট পক্ষটা এন্ট্রি করতে ভুলে গেছো, তাহলে এই যে দুইটা একসাথে হয়েছিল এবং একটা তুমি লিখতে ভুলে গেছো, একটা পক্ষ বাদ পড়ে গেছে। দুইটা যেহেতু কানেক্টেড, একটা এন্ট্রি করলে আরেকটা বাদ পড়লে তুমি অবশ্যই সেটা বুঝতে পারবে এবং এটা রেওয়ামিলে ধরা পড়বে। জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরের সময় কোনো একটি হিসাব বাদ পড়ে গেলে অথবা শুধু একটি পক্ষ হিসাবভুক্ত করলে অথবা খতিয়ানের উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তর না করা হলে তখন আমরা সেটাকে বলে থাকি বাদ পড়ার ভুল। আমি মাত্র যে উদাহরণটা দিয়েছি ঠিক দেখো সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। একটা পক্ষ যদি কোনো কারণে বাদ পড়ে যায় বা তুমি যদি এন্ট্রি করতে ভুলে যাও সেই ক্ষেত্রে সেটা হবে বাদ পড়ার ভুল এবং অবশ্যই তুমি এটা রেওয়ামিলে ধরতে পারবে যে এই ভুলটা হয়েছে। এবার চলে যাই দ্বিতীয় ভুলে। দ্বিতীয় ভুলে বলা হচ্ছে লেখার ভুল। জাবেদা থেকে খতিয়ানের স্থানান্তরের সময় যদি এক হিসাবের ডেবিট জের অন্য হিসাবের ক্রেডিট দিকে অথবা ক্রেডিট হিসাবকে ডেবিট দিকে লেখা হলে খতিয়ানে দুইবার লেখা হয়। ধরো একটা ডেবিটে লিখতে হবে আর একটা ক্রেডিটে লিখতে হবে, কিন্তু তুমি একটা হিসাবকেই দুবার ডেবিট করে ফেলেছো অথবা একটা হিসাবকে দুবার ক্রেডিট করে ফেলেছো, মানে একটাই দুবার করে লেখা হয়ে গেছে। এরকম ভুলগুলো সাধারণত আমাদের রেওয়ামিলে ধরা পড়ে, যেটা দুইবার হয়ে গেছে আমরা দেখিয়ে বুঝতে পারবো যে এটা দুবার লেখা হয়ে গেছে, দুবার ডেবিট হয়ে গেছে বা দুবার ক্রেডিট হয়ে গেছে। এরকম হলে আমরা সেটা ধরতে পারি। এবার আসো 19 নং প্রশ্ন, নীতিগত ভুল বলতে কি বোঝায়? নীতিগত ভুল এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা থেকে অনেক সৃজনশীল প্রশ্ন আসে, সৃজনশীলের ক নাম্বার প্রশ্নটা চলে আসে, আবার অনেক সময় আমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যেও কিন্তু এই প্রশ্নটা থাকতে পারে। আচ্ছা, হিসাব বিজ্ঞানের জ্ঞানের অজ্ঞতার কারণে অথবা হিসাব বিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে যে ভুল সংগঠিত হয়ে থাকে তাকে নীতিগত ভুল বলে। নীতিগত ভুল নিম্নোক্তভাবে হতে পারে। এখানে অবশ্যই আমরা চেষ্টা করব একটা উদাহরণ লিখে দিতে। এখানে যেমন বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে নীতিগত ভুল হয়। ধরো মূলধন জাতীয় কোনো একটা ব্যয় হতো কিন্তু সেটাকে আমরা মুনাফা লিখে ফেলেছি, আবার মুনাফা হতো কিন্তু সেটাকে আমরা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে লিখে ফেলেছি, মানে এক্সচেঞ্জ হয়েছে। তো এটার একটা উদাহরণ যদি আমি দিই তাহলে আরও বিষয়টা সহজ হবে। ধরো তুমি আসবাবপত্র ক্রয় করেছো, আসবাবপত্র ক্রয় ধরে নেই আমরা 10,000 টাকার। এখন তুমি যখন জাবেদা দিয়েছো আসবাবপত্র না লিখে ফেলেছো ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা আর লিখেছো নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে দেখো আসবাবপত্র ক্রয় করেছো, এটা অবশ্যই নাম হবে কি, আসলটা হবে হচ্ছে আসবাবপত্র ডেবিট 10,000, কিন্তু তুমি ভুলবশত লিখে ফেলেছো ক্রয় হিসাব। এই যে দেখো আসবাবপত্র এটা একটা মূলধন জাতীয় লেনদেন বা মূলধন জাতীয় ব্যয়, কিন্তু এটার জায়গায় তুমি লিখে ফেলেছো মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই যে মূলধনের জায়গায় মুনাফা লিখে ফেললে এটাই হচ্ছে নীতিগত ভুল। তোমার হতো মূলধন জাতীয় কিন্তু লিখে ফেলেছো মুনাফা জাতীয়। এই উদাহরণটা চাইলে তুমি লিখে দিতে পারো এবং এটাকেই বলা হচ্ছে নীতিগত ভুল। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে বলা হচ্ছে 20 নং প্রশ্ন, বলা হচ্ছে যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না
এতক্ষণ আমরা দেখেছি যেগুলো ভুল ধরা পড়ে, এখন আমরা দেখব যেগুলো ভুল ধরা পড়ে না সেগুলো কি কি। আচ্ছা, প্রথমে আছে বাদ পড়ার ভুল, অর্থাৎ পুরো একটা লেনদেন তুমি বাদ দিয়ে দিয়েছো, তাহলে এটা কিন্তু অবশ্যই ভুলটা ধরা পড়বে না। তারপর লেখার ভুল, ধরো একটা লেনদেনের মধ্যে লিখতে হতো 10,000 টাকা, কিন্তু তুমি লিখে ফেলেছো 1,00,000 টাকা, মানে একটা শূন্য বেশি দিয়ে ফেলেছো এবং সেটা দুইটা সাইডেই লিখেছো, ডেবিটেও আবার ক্রেডিটেও দুইটা সাইডেই লিখেছো। তো এই রকম ভুল করলে কিন্তু আসলে এটা ধরা পড়বে না। টাকার অঙ্কে ভুল, মাত্র যেটা আমি বললাম এটা কিন্তু টাকার অঙ্কে ভুলেরও উদাহরণ হতে পারে। তারপর বলা হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল, অর্থাৎ খতিয়ানে যখন তুমি এন্ট্রিটা বের করছিলে তখন তোমার কোনো কারণে ভুল হয়ে গেছে, তাহলে ওই খতিয়ান থেকে যেহেতু রেওয়া মিলে ট্রান্সফার করছো সেই জন্য কিন্তু এই ভুলটা খুব একটা বেশি তোমার ধরা পড়বে না, মানে খুব ধরা পড়বে না এটা সাধারণত। তারপরে খতিয়ানের উদ্বৃত্ত রেওয়া মিলে স্থানান্তরের ভুল, অর্থাৎ এই যে ফার্স্টে তুমি যখন উদ্বৃত্ত নির্ণয় করছিলে তখন একটা ভুল হয়েছে, তো এই জন্য যখন তুমি রেওয়া মিলের মধ্যে সেই খতিয়ানের উদ্বৃত্তটা স্থানান্তর করছো, ট্রান্সফার করছো, তখনও কিন্তু ওই ভুলটা থেকে যাবে এবং সেটা ধরা পড়বে না। আবার দুই পাশের যোগফল নির্ণয়ে ভুল, ধরো কোনো একটা এন্ট্রি বাদ পড়ে গেছে এজন্য যোগফলটা কমে গেছে এবং এইটা দুই পাশেই ইফেক্ট করবে, দুই পাশেই যোগফল নির্ণয়ের সময় ভুল হলো। তারপর নীতিগত ভুল, মোস্ট ইম্পর্টেন্ট, নীতিগত ভুল কখনোই রেওয়া মিলে ধরা পড়ে না, কারণ দেখো এই যে মূলধন জাতীয় মুনাফা জাতীয় দুইটাই সাধারণত ডেবিট ডেবিট অথবা ক্রেডিট ক্রেডিট হয়, কিন্তু সেটা সহজে আমাদের চোখে পড়ে না। ঠিক আছে, এটা যখন আমরা সবগুলো হিসাব আবার একটা একটা করে দেখতে যাই তখন মূলত আমাদের এটা চোখে পড়ে। আচ্ছা, তারপরে পরিপূরক বা স্বয়ং সংশোধক ভুল। পরিপূরক ভুল বলতে বোঝানো হয় একটা ভুলকে তুমি মিসম্যাচ করার জন্য বা একটা ভুলকে সংশোধন করার জন্য যখন ইচ্ছাকৃতভাবে আরেকটা ভুল করে দিবে, ইচ্ছাকৃতভাবে ভুল করে ওই ভুলটাকে তুমি সংশোধন করার চেষ্টা করবে, সেটা হচ্ছে পরিপূরক ভুল। একটা ভুল করে ফেলেছো, এখন সেই ভুলটাকে সংশোধন করার জন্য বা ডিসক্লোজ করার জন্য আরেকটা ভুল যখন করবে তখন সেটা হচ্ছে পরিপূরক ভুল। এখন দেখো একটা ভুলকে ঢাকার জন্য আরেকটা ভুল করেছো, এটা অবশ্যই ধরা পড়বে না। তাহলে এখানে আমরা টোটাল 8টা ভুল দেখলাম যেগুলো সাধারণত আমাদের রেওয়া মিলে ধরা পড়ে না। তারপর 21 নং প্রশ্ন, রেওয়া মিলে বাদ পড়ার ভুল বলতে কি বোঝায়? রেওয়া মিলে আমরা বাদ পড়ার ভুল বলতে কি বুঝে থাকি? লেনদেন সংগঠিত হওয়ার পর তা ভুলে প্রাথমিক হিসাবের বইয়ে লেখা না হলে খতিয়ানের কোনো হিসাবেই লিপিবদ্ধ হবে না। আবার লেনদেন প্রাথমিক বইয়ে লিপিবদ্ধ হলেও তা খতিয়ানের কোনো দিকেই তথা ডেবিট বা ক্রেডিট কোথাও লিপিবদ্ধ করা হলো না, এই জাতীয় ভুলকেই বাদ পড়ার ভুল বলা হয়। অর্থাৎ ধরো একটা লেনদেন সেটা তুমি খতিয়ানেও লিখোনি অথবা খতিয়ানে লিখেছো কিন্তু রেওয়া মিলের কোথাও লেখোনি, তাহলে কিন্তু সম্পূর্ণ এটা বাদ পড়ে গেল। এরকম লিপিবদ্ধজনিত কোনো কারণে যদি কোনোটা বাদ পড়ে যায় সেটাই হচ্ছে মূলত আমাদের বাদ পড়ার ভুল। এই ধরনের ভুলের কারণে রেওয়া মিলের উভয় দিকে কম টাকা লেখা হবে, ফলে রেওয়া মিল মিলে যাবে কিন্তু ভুল থেকে যাবে, মানে দুইটা সাইডেই তুমি কম লিখে ফেলেছো, রেওয়া মিলের অ্যান্সার যেটা যোগফল সেটা কম আসবে কিন্তু মিলে যাবে, মিলে ঠিকই যাবে, লেখার পরিমাণটা কম হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা দেখি রেওয়া মিলে কোন ভুলগুলো ধরা পড়বে। সতর্কতা অবলম্বনের পরও অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল হতে পারে যার কারণে রেওয়া মিল অমিল হয়, মানে রেওয়া মিল মিলবে না, মিলে যাবে না। এই ভুলগুলো হলো বাদ পড়ার ভুল, তারপর লেখার ভুল, টাকার অঙ্কে ভুল, খতিয়ানে উদ্বৃত্ত নির্ণয়ে ভুল, খতিয়ানের উদ্বৃত্ত রেওয়া মিলের স্থানান্তরে ভুল, রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল নির্ণয়ে ভুল। খুব সহজেই এই ভুলগুলো
উদ্ঘাটন করে সংশোধন করা যায়। মানে চাইলেই তুমি এটা খুঁজে বের করতে পারো, একটু সতর্ক থাকলে এই ভুলগুলো খুঁজে বের করা যায় এবং বের করে সেটা সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। যেমন সংশোধিত রেওয়ামিল বা সংশোধিত জাবেদা প্রস্তুত করে সেই ভুলগুলোকে ঠিক করা যায়। 23 নং প্রশ্ন, রেওয়ামিল মিলে গেলেও ভুল থেকে যায় কেন? অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, রেওয়ামিলে উভয় পাশের যোগফল সমান হলেও হিসাবের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না, ব্যাখ্যা করো। মানে সবসময় যে মিলে গেলেই সেটা সঠিক, ভুল হয়নি তা কিন্তু নয়, সেটাই ব্যাখ্যা করতে বলা হয়েছে। রেওয়ামিল মিলে যাওয়া বলতে কেবল ডেবিট এবং ক্রেডিটের সামগ্রিক পরিমাণ সমান হওয়া বোঝায়, যা ভুল শনাক্ত করার সম্পূর্ণ নিশ্চয়তা দেয় না। সাধারণত নীতিগত ভুল এবং কর্ণিক ভুল হলেও রেওয়ামিল মিলে যায়। অনেক সময় দেখা যায় দুই ধরনের ভুল হলেই আমাদের রেওয়ামিলটা মিলে যাচ্ছে, কিন্তু মিলে যাওয়া মানেই যে এখানে কোনো ভুল নেই বা সম্পূর্ণ রেওয়ামিলটা সঠিক তা কিন্তু না। এগুলোকে রেওয়ামিলের অসুবিধা বা সীমাবদ্ধতা বলে। মানে এই যে ভুল থেকে যাচ্ছে, ভুল থেকে যাওয়াটাকে মূলত আমরা বলে থাকি রেওয়ামিলের সীমাবদ্ধতা। এভাবে রেওয়ামিল মিলে গেলেও ভুল থেকে যায়। এরপর আমরা দেখব আমাদের 24 নম্বর প্রশ্ন, পরিপূরক বা স্বয়ং সংশোধক ভুল কাকে বলে? হিসাব রক্ষকের অজ্ঞাতসার মানে হচ্ছে অজ্ঞানতার প্রয়োজনে বা অজ্ঞানভাবে, আর এটা ঠিক বলা যায় যে ভুলবশত, অথবা তুমি বলতে পারো অসাবধানতার জন্য। ঠিক আছে, অসাবধানতার জন্য যখন কোনো একটা ভুল হয়, অন্য একটি ভুল দাখিলা দ্বারা উভয় দিকে সমান হয়ে গেলে তাকে স্বয়ং সংশোধক বা পরিপূরক ভুল বলা হয়। যেমন আমি একটা কথা বলেছিলাম যে একটা ভুলকে ঢাকার জন্য তুমি যখন আরেকটা ভুল করে দিচ্ছ সেটা হচ্ছে পরিপূরক ভুল, বা একটা ভুলকে ঠিকঠাক করে দেওয়ার জন্য বা ওই ভুলটাকে সংশোধন করার জন্য ইচ্ছাকৃতভাবে যখন আরেকটা ভুল করবে সেটা হচ্ছে আমার পরিপূরক ভুল। এখন দেখো, প্রথম যে ভুলটা হয়েছিল সেটা কিন্তু অজ্ঞানভাবে, মানে সেটা অসাবধানতার জন্য, অনিচ্ছাকৃতভাবে, কিন্তু দ্বিতীয় যে ভুলটা করবে ওই অনিচ্ছাকৃত ভুলটাকে ঠিক করার জন্য দ্বিতীয় যে ভুলটা করবে সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল। এটাই হচ্ছে পরিপূরক। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, রফিক ট্রেডার্স হিসাবে 7,000 টাকা ডেবিট হওয়ার কথা ছিল, কিন্তু ভুলে তা 700 টাকা ডেবিট হয়েছে। এখন দেখো, একটা 7,000 টাকার এন্ট্রি আমরা 700 টাকা লিখে ফেলেছি, তাহলে দেখো গড়মিলটা ঠিক কতটুকু? দুইটা মাইনাস করলে আমাদের গড়মিলটা হচ্ছে 6,300 টাকার একটা গড়মিল। তাহলে এই 6,300 টাকার একটা গড়মিল যদি অন্য একটা কিছুর সাথে আমরা অ্যাডজাস্ট করে দেই তাহলে কিন্তু এই ভুলটা ঠিকঠাক হয়ে যাবে। তাহলে দেখো, আবার শিলা ট্রেডার্স হিসাবের 7,000 টাকা ক্রেডিট হওয়ার কথা ছিল, ভুলে 700 টাকা ক্রেডিট করা হয়েছে। দেখো, একটা সাইডে আমরা 700 টাকা ডেবিট করেছিলাম, আরেকটা সাইডে 700 টাকা ক্রেডিট করা হয়েছে, যেটা 7,000 টাকা ক্রেডিট করার কথা ছিল। তাহলে এই যে দেখো, দুইটা কিন্তু সমান সমান ভুল। এখন ফলে উভয় হিসাবে যদি আমরা 6,300 টাকা কম লেখা হয়েছে, কিন্তু এই ভুলের জন্য রেওয়ামিলটা মিলে যাবে। একটা ভুলের জন্য আরেকটা ভুল আমরা করেছি কিন্তু সেটা মিলে গেছে, কোনোভাবে এটা মিলে গেছে, কিন্তু ভুলটা কিন্তু ঠিকই রয়ে গেছে। 7,000 টাকার এন্ট্রি আমরা 700 টাকা লিখে মিলিয়ে দিয়েছি, কিন্তু এই মেলানোটা কিন্তু মেলানো ঠিকই হয়েছে, কিন্তু এখানে বিষয়টা যেটা ভুলটা, টাকার অঙ্কের ভুলটা ঠিকই রয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের পরিপূরক ভুল। এরপর চলে যাচ্ছি 25 নং প্রশ্ন। বলা হচ্ছে অনিশ্চিত হিসাব কি? আমরা সাধারণত ওই যে রেওয়ামিল যখন মেলে না তখন সেই রেওয়ামিলটাকে মিলিয়ে দেওয়ার জন্য আমরা মূলত অনিশ্চিত হিসাবটা ব্যবহার করে থাকি। এখন এই অনিশ্চিত হিসাবটা মূলত কি সেটাই আমাদের এখানে জানতে হবে। আচ্ছা, রেওয়ামিলের দুই দিকের যোগফল অসমান হলে হিসাব বইয়ের ভুল খুঁজে বের করা দরকার, কিন্তু অনেক ক্ষেত্রে এই ভুল খুঁজে বের করা যথেষ্ট সময় সাপেক্ষ হতে পারে।
এবং আর্থিক বিবরণী প্রস্তুত করার কাজটি ততদিন স্থগিত রাখা সম্ভব নাও হতে পারে। এমত অবস্থায় রেওয়ামিলের দুই দিকের যোগফলের পার্থক্যটি অনিশ্চিত হিসাবে দেখিয়ে সাময়িকভাবে রেওয়ামিলের উভয় দিকের যোগফলের সমতা আনা হয়। অর্থাৎ রেওয়ামিলের দুই পার্শ্ব সমান করার জন্য যে হিসাব খোলা হয় সেটাই হচ্ছে অনিশ্চিত হিসাব। তার মানে কোনো কারণে যদি রেওয়ামিল না মিলে সেক্ষেত্রে দুই পাশকে সমান করে মিলিয়ে দেওয়ার জন্য আমরা যে হিসাবটা প্রস্তুত করি বা যে হিসাবটা নতুনভাবে তৈরি করি সেটাই হচ্ছে মূলত অনিশ্চিত হিসাব। এরপর চলে যাচ্ছি ২৬ নং প্রশ্ন। রেওয়ামিলের ডেবিট ক্রেডিট পার্শ্বের গড়মিল দূরীকরণের উপায় ব্যাখ্যা করো। কিভাবে আমরা এই গড়মিলটা দূর করতে পারি? অনিশ্চিত হিসাবের মাধ্যমে মূলত রেওয়ামিলের ডেবিট ক্রেডিট পার্শ্বের গড়মিল দূর করা হয়। রেওয়ামিলের মূল উদ্দেশ্য গাণিতিক শুদ্ধতা যাচাই করা, কিন্তু কিছু ভুল ত্রুটির কারণে অনেক সময় এই প্রক্রিয়া ব্যাহত হয়। তখন রেওয়ামিলের উভয় পাশ সমান করার সাময়িক সময়ের জন্য অনিশ্চিত হিসাব খোলা হয়। এভাবে রেওয়ামিল গড়মিল দূর করা হয়। মানে মূলত আমরা যাতে এই গড়মিলটা না হয় সেজন্য একটা অনিশ্চিত হিসাব প্রস্তুত করি। এখন এই অনিশ্চিত হিসাবটা মূলত সাময়িক সময়ের জন্য, মানে কিছু সময়ের জন্য, পরবর্তীতে সংশোধনমূলক ব্যবস্থা করে সেই অনিশ্চিত হিসাবটাকে দূর করে ফেলা হয়। তো এই যে সাময়িক সময়ের জন্য যাতে সেটা মিলে যায় এবং আমাদের হিসাবটা যাতে ঠিকঠাক থাকে সেই জন্যই মূলত এই অনিশ্চিত হিসাবটা প্রস্তুত করা হয়। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন। এখানে বলা হচ্ছে কিভাবে অনিশ্চিত হিসাব আমরা পরবর্তীতে বন্ধ করে দিতে পারি। রেওয়ামিলের উভয় পার্শ্ব সমান করার জন্য সাময়িকভাবে অনিশ্চিত হিসাব খোলা হয়। ভুল উদ্ঘাটন না হওয়া পর্যন্ত এই সাময়িক বা অস্থায়ী হিসাব বন্ধ করা হয় না। পরবর্তীতে ভুল খুঁজে পেলে সংশোধনী জাবেদার মাধ্যমে ভুল সংশোধন করে অনিশ্চিত হিসাব বন্ধ করা হয়। যখন আমরা সংশোধনী জাবেদাটা দিয়ে ফেলি, মানে সংশোধনী জাবেদার মাধ্যমে যখন ভুলগুলো সংশোধন করার চেষ্টা করে ফেলি, তখন আমাদের সেই অনিশ্চিত হিসাবটা আবার চলে যায়, মানে অনিশ্চিত হিসাবটা তখন আমাদের বন্ধ করে দিতে হয়। এটাই নিয়ম। এভাবে এই সংশোধনী জাবেদার মাধ্যমে ভুলগুলো সংশোধন করে আমরা আমাদের অনিশ্চিত হিসাবটাকে পরবর্তীতে বন্ধ করে দিই। এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।